বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের অনলাইন ক্লাসের 12তম লেকচার। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ মাটির কনসলিডেশন বৈশিষ্ট্যাদি এই অধ্যায় থেকে আমরা আদর্শ প্রক্টর পরীক্ষা নামে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, সেই পরীক্ষাটি সম্পর্কে আমরা জানবো। তো এই মুহূর্তে যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার আজকে এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইনস্ট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করো, স্ক্রিনে একটি ছবি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে বলবো এই মুহূর্তে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এটি একজন প্রকৌশলী, তিনি ফিল্ডে কাজ করছেন। ঠিক এই জায়গাটিতে যখন তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করবে, তখন তোমাকেও এরকম একটা প্রতিষ্ঠানে কাজ করতে হবে, ফিল্ডে কাজ করতে হবে। সেক্ষেত্রে তোমাকে মনে করো একটি সয়েল স্যাম্পল দেওয়া হলো, তোমার প্রতিষ্ঠান তোমাকে একটি দায়িত্ব দিয়েছে যে সয়েলটি এমডিডি অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি এবং ওএমসি বের করতে হবে এবং সেখানে একটি রিপোর্ট তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে কাজ করবে সেটি সমাধান কিন্তু আজকের আমাদের এই ক্লাসে তুমি পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করো, আমি বাস্তব একটি সমস্যা তোমাদের সামনে তুলে ধরছি। টেস্ট অফ টাইপ ফিল্ড কম্প্যাকশন টেস্ট, এবং এটির রিপোর্ট, বাস্তব একটি রিপোর্ট তোমার সামনে আমি পেশ করছি। লক্ষ্য করো, এখানে অনেকগুলো বিষয় আছে, তোমাদেরকে বুঝতে হবে মনোযোগ সহকারে। সেই বিষয়গুলো তোমাদেরকে আমি আজকে আলোকপাত করব। অর্থাৎ বাস্তবে যখন তুমি কাজ করবে, তখন একটি প্রক্টর কম্প্যাকশন টেস্টের রিপোর্ট তোমার সামনে আমি উপস্থাপন করলাম। অর্থাৎ আমি এইটি উপস্থাপন করার পিছনে আজকের যে উদ্দেশ্য, সেটি হচ্ছে যে আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্ব বহন করছে, এবং তুমি এই ক্লাসটি যদি অত্যন্ত মনোযোগের সহিত করো, তাহলে কিন্তু আজকের এই মুহূর্তে যে রিপোর্টটি তোমার সামনে উপস্থাপন করছি, এটি অত্যন্ত সুন্দরভাবে তুমি বুঝতে পারবে, এবং অন্য কেউ যদি তোমার কাছে বুঝতে চায়, সেক্ষেত্রে তুমি বুঝিয়ে দিতে পারবে। তা আশা করি সকলেই অত্যন্ত মনোযোগের সহিত আজকের এই ক্লাসটি শ্রবণ করবে, এবং যথারীতি ক্লাসের শেষে মূল্যায়ন হিসেবে আমার 4টি প্রশ্ন থাকবে আজকের আলোচনা থেকে। তোমরা আলোচনা শুনতে থাকো এবং শেষ পর্যন্ত আমরা সেই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারি, আমি আশা করি যে তোমরা সফলভাবে সেটি দিতে পারবে, সেই প্রত্যাশা রেখে আলোচনা শুরু করছি। লক্ষ্য করো, এই মুহূর্তে আমি তোমাদের সুবিধার্থে আজকের যে টেবিলটি তোমরা দেখতে পেলে, সেটিকে সুন্দরভাবে তোমাদের বোধগম্য করার জন্য আমি একটু বিস্তারিত আকারে 13টি কলাম করে তারপরে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব এই রিপোর্টটি। এই রিপোর্টের প্রথমে টাইটেলে যে বিষয়গুলো দেওয়া আছে, সেগুলো তোমরা এই মুহূর্তে হয়তো পড়তে পারছো, বা সবগুলো বিষয় বোঝার কথা, কারণ হচ্ছে আমাদের ইতিপূর্বে এই বিষয়গুলো আলোচনা হয়ে গিয়েছে। তারপরও আমি তোমাদের সামনে এই শূন্য টেবিলটি উপস্থাপন করলাম। পরবর্তীতে আমি এই টেবিলটি শেষ মুহূর্তে ভর্তি করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই জিনিসগুলো এসছে। যে শিক্ষার্থী বন্ধু, আমি আলোচনায় ভিতরে প্রবেশ করছি। লক্ষ্য করো, আজকের আলোচনায় রয়েছে মাটির কনসলিডেশন বৈশিষ্ট্য থেকে দৃঢ়বদ্ধকরণে আদর্শ প্রক্টর পরীক্ষা, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট অফ কম্প্যাকশন। এই টেস্টটির নাম, এটি হচ্ছে 1933 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে আর প্রক্টর
নামে একজন ব্যক্তি এটি উদ্ভাবন করেন, তার নাম অনুসারে এটি নামকরণ করা হয়েছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট। এবার এই টেস্টটি আমরা কেন করব? মৃত্তিকা নমুনার পরিমিত জলীয় অংশ, অর্থাৎ এটা আমরা সংক্ষেপে বলি ওএমসি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, এবং সর্বোচ্চ ঘনত্ব এমডিডি নিরূপণ করার জন্য এই আদর্শ প্রক্টর পরীক্ষাটি করা হয়। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আদর্শ প্রক্টর পরীক্ষাটি কেন করা হয়, তাহলে উত্তরটি এরকম হবে যে ওএমসি, দ্যাট ইজ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, এবং এমডিডি অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি জানার জন্য আমরা এই আদর্শ প্রক্টর পরীক্ষাটি করে থাকি। এবার প্রয়োজনীয় কি কি যন্ত্রপাতি লাগছে সেগুলো আমরা একটু দেখে নেই। প্রথমে লাগছে বেস প্লেট সহ প্রক্টর কম্প্যাকশন মোল্ড লাগবে, কম্প্যাকশন হ্যামার লাগবে, তারপরে আছে নিক্তি অর্থাৎ ডিজিটাল ব্যালেন্স, তারপরে আদর্শ আর্দ্রতা নির্ণয়ের জন্য কন্টেইনার, মিশ্রণের জন্য বড় ট্রে, সোজা দণ্ড স্ট্রেট এডেজ, মেজারিং সিলিন্ডার, স্প্রে বোতল, তারপরে লাগছে ওভেন, তারপরে লাগছে মেটাল স্পুন, মেটাল নাইফ। সর্বোপরি আমাদের যে জিনিসটি লাগবে 3 কেজি অর্থাৎ 3000 গ্রাম ওভেন ড্রাইড স্যাম্পল আমাদের লাগবে। এবার আমরা দেখে নেই যে কোনটির কি কি কাজ। যেমন ডিজিটাল ব্যালেন্স, আমরা ডিজিটাল ব্যালেন্স দিয়ে পরিমাপ করব। তারপরে এই ভদ্রলোকের সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর মোল্ড। তারপরে হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কম্প্যাকশন হ্যামার। তারপরে আছে যে তোমার আমরা ময়েশ্চার কন্টেন্ট নির্ণয় করার জন্য যে ক্যান ব্যবহার করি সেই ক্যানের ছবি দেখতে পাচ্ছ, কন্টেইনারের ছবি। তারপরে একটি ট্রে দেখতে পাচ্ছ, মিক্সিং প্যান বা এটাকে আমরা ট্রেও বলে থাকি। তারপরে একটি স্ট্রেট এডেজ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে লোহার একটি পাত বিশেষ যেটা দিয়ে আমরা উপরের সারফেসকে সমতল করে থাকি। তারপর দেখতে পাচ্ছ মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার অর্থাৎ পানি পরিমাপ করে দেওয়ার জন্য আমরা মেজারিং সিলিন্ডারটি ব্যবহার করে থাকি। এবার আমরা আরেকটি দেখতে পাচ্ছি স্প্রে বোতল। তারপরে আছে এটি হচ্ছে মেটাল স্পুন অর্থাৎ চামচ, তারপর হচ্ছে একটি ছুরি মেটাল নাইফ। তারপর সর্বোপরি দেখতে পাচ্ছ যে একটি গামলার বা পাত্রের মধ্যে শুষ্ক 3 কেজির মতো স্যাম্পল এটা এখানে রাখা আছে, অর্থাৎ 3 কেজি ওভেন ড্রাইড স্যাম্পল। এবার আমরা আমাদের এই প্র্যাকটিক্যালটি করার ক্ষেত্রে কিছু ডাটা আমাদের লাগবে। সেই ডাটাগুলো কিভাবে আমরা পাবো সেটি একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মেজারমেন্টস অফ কম্প্যাকশন মোল্ড, লক্ষ্য করো, অর্থাৎ হচ্ছে কোনটাকে কি জিনিস বলে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পার্টস অফ মোল্ড কোনটাকে কি বলে লক্ষ্য করো। এরো চিহ্ন যেটি দেখাচ্ছে এই মুহূর্তে সেটাকে বলা হচ্ছে বেস। তারপরে যে অংশটুকু দেখতে পাচ্ছ এখানে লক্ষ্য করো, এখানে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে মূলত মোল্ড, এইখান থেকে এই পর্যন্ত। আর উপরে যে অংশটি আছে সেটিকে বলা হচ্ছে এক্সটেনশন কলার বলে থাকি আমরা। নিশ্চয়ই এই অংশগুলো মনে রাখবে, বিশেষ করে মোল্ড যে অংশটুকু, মোল্ড অংশটা হলো এই অংশটুকু। এবার আসি যে এখানে এগুলোর মেজারমেন্ট তোমাদের লাগবে। লক্ষ্য করো এই মোল্ডটির এইটা হচ্ছে আমাদের মোল্ডের অংশ, এই মোল্ডটির ডায়া এখানে লক্ষ্য করো, এটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। এই মোল্ডটির ডায়া হচ্ছে 4 ইঞ্চ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই স্ট্যান্ডার্ড প্রক্টর মোল্ডের ডায়া হচ্ছে ইন্টারনাল ডায়া অর্থাৎ ভিতর থেকে ভিতরের ডায়া হচ্ছে 4 ইঞ্চি। তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি, যেটি মনে রাখতে হবে যে একটি স্ট্যান্ডার্ড প্রক্টর মোল্ডের ভিতরের থেকে ভিতরের ডায়া হচ্ছে 4 ইঞ্চি। তারপর হচ্ছে মোল্ডটির হাইট হচ্ছে 4.584 ইঞ্চ অর্থাৎ 116.43 মিলিমিটার, আর মোল্ডটির ডায়া হচ্ছে 101.6 মিলিমিটার। এই দুটি তথ্য তোমাদের জানা থাকতে হবে এবং বাকি তথ্যগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট এই দুটি তথ্য, অর্থাৎ মোল্ডটির ডায়া হচ্ছে 4 ইঞ্চি এবং হাইটটি হচ্ছে 116.43 মিলিমিটার। এটি আমাদের কাজে লাগবে, তাই এটি আমাদেরকে মনে রাখতে হবে। এবার লক্ষ্য করো যে আমাদের প্রথমে যে কাজগুলো করে নিতে হবে সেটি হচ্ছে মোল্ডের ডায়া মেপে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্লাইড ক্যালিপার দিয়ে ডায়াটি মেপে নিচ্ছে এবং ইন্টারনাল ডায়াগুলো সম্পর্কে বলা হয়েছে, সেগুলো আবার এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং আরেকটি কাজ করতে হবে, মোল্ডের ওয়েটটি তোমাদেরকে করে নিতে হবে। শুধু মোল্ডের অংশটুকুর ওয়েটটুকু আমি এখানে লিখে দিয়েছি। এটা বিভিন্ন মোল্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম একটু পার্থক্য হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে মোল্ডের ওয়েটটি
লিখে রাখতে হবে যখন আমরা কাজ করব। এবার এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে লাগবে, সেটা হচ্ছে ভলিউম অফ মোল্ড আমাদেরকে বের করতে হবে। ভলিউম অফ মোল্ড তোমরা নিশ্চয়ই পারবে, যে ইন্টারনাল ক্রস সেকশন এরিয়া, অর্থাৎ ভিতরের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা আমরা ইন্টারনাল ডায়া দিয়ে পাই ডি স্কোয়ার বাই 4 এটা ক্ষেত্রফল, তার সাথে যদি আমরা মোল্ডের হাইটটি গুণ করে দেই তাহলে আমরা কিন্তু সেখান থেকে ভলিউম পেয়ে যাই। এগুলো তোমাদের ম্যাথমেটিক্যাল বিষয়, তোমরা আমি এখানে দেখিয়ে দিয়েছি, লক্ষ্য। এবার ডিটেলস অফ কম্প্যাকশন হ্যামার, অর্থাৎ আমরা এখানে কম্প্যাকশন করব। কম্প্যাকশন করতে গেলে আমরা যে হ্যামারটি ব্যবহার করব, লক্ষ্য করো এই যে এখানে ভদ্রলোক মোল্ডের মধ্যে যে কম্প্যাকশন করছে, এইটির নাম হচ্ছে, ভিতরে যে দণ্ডটি আছে যেটি উপরের দিকে উঠেছে তার মাথায় একটি হ্যামার আছে, সেটিকে বলা হচ্ছে কম্প্যাকশন হ্যামার, এবং এই হ্যামারটির ওজন হচ্ছে 2.5 কেজি শিক্ষার্থী বন্ধুরা, এবং হ্যামারের ডায়া হচ্ছে 2 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি ডায়া। এবং এই মোল্ডটির ভিতরে কেসিং এর ভিতরে কি রয়েছে একটু লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ এই যে হ্যামারটি, এই হ্যামারটির ওজন হচ্ছে 2.5 কেজি। শিক্ষার্থী বন্ধু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটি তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ হলো যে যত এখানে যে হ্যামারটি ব্যবহার করা হয়েছে, এই হ্যামারটির ওজন হচ্ছে 2.5 কেজি, অর্থাৎ পাউন্ডে যদি বলি আমরা 5.5 পাউন্ড। আর এই যে এখান থেকে যে দণ্ডটি দেখতে পাচ্ছ, হ্যামারের যে দণ্ডটুকু, এটা ডায়া হচ্ছে 2 ইঞ্চি, এটা মনে রাখবে। আমি একটু বাস্তব হ্যামারের ভিতরে কিরকম থাকে সেটা একটু দেখো। এই যে দণ্ডটি দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে মূলত হলো কম্প্যাকশন হ্যামার। এই অংশটুকু, এই দণ্ড, এই সহ সম্পূর্ণ অংশটুকু হলো কম্প্যাকশন হ্যামার, এবং এইটুকুর ওজন হচ্ছে 2.5 কেজি বা 5.5 পাউন্ড। এবং এটি কিন্তু একটি কেসিং এর মধ্যে আপ ডাউন করাতে হয়, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে একটি কেসিং এর মধ্যে আপ ডাউন করাতে হয়। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। অর্থাৎ কম্প্যাকশন হ্যামারের ওজন হচ্ছে 2.5 কেজি এবং এটার ডায়া হচ্ছে কত, 2 ইঞ্চ। এবার আমরা দেখব ডিটেইলস অফ কম্প্যাকশন মেথড, অর্থাৎ তুমি যখন কম্প্যাকশন করবে, কম্প্যাকশনের কিছু রুল আছে এই সিস্টেমে, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। যে মোল্ড ফিল্ড ইন 3 লিভস বা অবলিক লেয়ার, অর্থাৎ হচ্ছে মোল্ডটাকে যখন তুমি ভরাট করবে তখন 3টা লেয়ারে ভরাট করতে হবে। লক্ষ্য করো এখানে মোল্ডের অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ যে নিচে একটি লেয়ার আছে, উপরে একটি লেয়ার আছে, উপরে, তার মানে 3টি লেয়ার এখানে ভরাট করতে হবে। তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে একটি মোল্ড যখন ভরাট করবে তখন কয় লেয়ারে ভরতে হবে, 3টি লেয়ারে ভরাট করতে হবে। এবং এই লেয়ারগুলো যখন তুমি কম্প্যাক্ট করবে, প্রত্যেকটি লেয়ার কম্প্যাক্ট করার সময় প্রত্যেকটি লেয়ারে 25টি ব্লো তোমাকে দিতে হবে হ্যামার দিয়ে, 25টি ব্লো। লক্ষ্য করো এখানে 25টি ব্লো, অর্থাৎ 25টা আঘাত ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় দিতে হবে। এবং অলরেডি তোমরা হ্যামারের ওজনটিও জেনে গেছো, এই হ্যামারটির ওজন হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ, এটার ওজন হচ্ছে 2.5 কেজি। এবং এই হ্যামারটি যে পড়বে এটা অটোমেটিক তার ভিতরে সিস্টেম করা আছে, এই হ্যামারটি উপরে যখন তুমি উঠাবে একটা নির্দিষ্ট হাইটে যে আটকে যাবে, অর্থাৎ হলো এখান থেকে যখন নিচের দিকে ছেড়ে দিবে সেখানে 12 ইঞ্চি উচ্চতা থেকে সেই হ্যামারটি পড়বে। তাহলে এটি মনে রাখতে হবে যে হ্যামারের ফলিং হাইট, অর্থাৎ পতনের উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি, হ্যামারটির ওজন হচ্ছে কত, 5.5 পাউন্ড বা 2.5 কেজি। এবং আমরা যখন কম্প্যাকশন মোল্ডটি ভরাট করব সয়েল স্যাম্পল দিয়ে, তখন 3টি লেয়ারে ভরাট করতে হবে, এবং প্রত্যেকটা লেয়ার ভরাট করার সময় কম্প্যাকশন করতে হবে, এবং প্রত্যেকটা লেয়ার কম্প্যাক্ট করার সময় প্রতি লেয়ারে 25টি করে ব্লো দিতে হবে। অর্থাৎ আমরা যখন পূর্ণ কম্প্যাকশন শেষ করব 3 লেয়ার, তাহলে মোট 3 লেয়ারে মিলে হবে 75টি ব্লো তোমাদেরকে দিয়ে কম্প্যাকশন মোল্ডটি ভরাট করতে হবে। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছো। এবং হচ্ছে এখানে পতনের ফলে যে এনার্জি তৈরি হবে সেই এনার্জি পরিমাণ হচ্ছে 12,400 ফিট পাউন্ড পার ফিট কিউব। আশা করি এই তথ্যগুলো তোমরা মনে রাখবে। আরেকটি বিষয়, কম্প্যাকশন করার নিয়মটি হচ্ছে যে যখন তুমি কম্প্যাকশন করবে তখন এই দেখো আমি এখানে সার্কেল দিয়ে দেখিয়েছি, লাল বৃত্তটি হচ্ছে হলো মোল্ডের আউটসাইড, অর্থাৎ ভিতরের দিকে আউটসাইড, ভিতর লক্ষ্য করো এখানে আমি সার্কেল দিয়ে বুঝিয়েছি যে প্রথমবার যখন হ্যামারটি ফেলা হবে লুজ মাটিতে, তখন কিন্তু হ্যামারের যে ডায়া 2 ইঞ্চি ডায়া, 2 ইঞ্চি ডায়াতে কিন্তু মাটির ভিতরে তার কিন্তু দাগ বসে যাবে। তাহলে পরবর্তী হ্যামারটি যখন ফেলতে হবে তখন কিন্তু তার 50% যাতে কভার করে এরকম ভাবে আমাদেরকে হ্যামারগুলি ফেলতে হবে। তাতে হবে কি, সম্পূর্ণ জায়গার মাটিটি সুন্দরভাবে দৃঢ়বদ্ধ হবে।
এবং লক্ষ্য করো এই একটি লেয়ার কমপ্লিট করতে তোমাকে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব মিলিয়ে মোট হলো 25টি আঘাত তোমাদেরকে ওই লেয়ারটির মধ্যে দিতে হবে। তাহলে 3 লেয়ার মিলে 3 25 75, পার লেয়ারে 25 ব্লো করে এটি তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আসি স্যাম্পল প্রিপারেশন। আমরা কিভাবে পানি দিয়ে স্যাম্পল প্রিপারেশন করব। প্রথমে আমাদের 3 কেজি স্যাম্পল নিতে হবে, আগেই বলেছিলাম 3000 গ্রাম। এবার এটা তুমি কোনো ট্রের মধ্যে, বড় আকারের ট্রেতে নিতে পারো অথবা ফ্লোরের মধ্যেও নিতে পারো। নিয়ে দেখতে পাচ্ছ যে প্রথমে 3 কেজি স্যাম্পল নেওয়া হলো। তারপরে মেজারিং সিলিন্ডারের মধ্যে আমরা যে পরিমাণ সয়েল স্যাম্পল নিয়েছি তার যদি স্যান্ডি সয়েল হয় তাহলে 4% পানি আমরা পরিমাপ করে তারপরে আমরা হিসাব করতে পারি। আর যদি ক্লেই সয়েল হয় তাহলে সেক্ষেত্রে আমরা 8% পানি, অর্থাৎ 3000-এর 8% পানি আমরা ক্যালকুলেশন করে মেজারিং সিলিন্ডার নিয়ে সেটা এই বালির সাথে মিক্স করে দিতে পারি। এবার আমরা দেখি 2 হাতে সেখানে আমরা কি করব, মিক্স করব। 2 হাতে মিক্স করে তারপরে কি অবস্থা তৈরি হবে, এরকম স্যাচুরেটেড অবস্থায় আসবে। আসার পরে সয়েল স্যাম্পলকে 3টি ভাগে আমরা ভাগ করে নিব 3টা লেয়ারকে ফিল আপ করার জন্য। তো এবার লক্ষ্য করো আমি এখানে দেখিয়েছি যে স্যাম্পল প্রিপারেশন ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবার আমি পানি মিশিয়েছি 200 গ্রাম দিয়ে আমি শুরু করেছি, সেক্ষেত্রে 6.7% হয়েছে। পরিমাপ করলে 3000, অর্থাৎ এই 3000 স্যাম্পলের সাথে আমরা 3000-এর মধ্যে 200 একে কত 100 কত পার্সেন্টেজ করে আমরা এটা তোমাদেরকে দেখিয়েছি। প্রথমবার 200 গ্রাম, তারপরের বার দেখো 100 গ্রাম নিয়েছি। এভাবে করে পানির পার্সেন্টেজ গুলা আমি বাড়িয়েছি, অর্থাৎ এভাবে অনেকবার আমাদেরকে এটি ট্রায়াল করতে হবে। এবার আসি যে ইফেক্ট অফ ডেনসিটি ফর ইনক্রিজিং ওয়াটার, অর্থাৎ ঘনত্বের কি পরিবর্তন আসে সেটি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো যে যখন আমরা কি করতেছি, পানির পরিমাণটা বাড়াচ্ছি, লক্ষ্য করো এখানে যে ফার্স্ট টাইম 200 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম যখন পানির পরিমাণ বৃদ্ধি করছি তখন ঘনত্বের মধ্যে কি পরিবর্তন আসছে একটু লক্ষ্য করো। যে এখানে দেখো যে ঘনত্ব কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, কিন্তু একটা পর্যায়ে এসে দেখো ঘনত্বটা 1.94 হয়ে আবার কিন্তু কমতে শুরু করেছে। এই বিষয়টি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে পানির পরিমাণ বৃদ্ধির সাথে সাথে কিন্তু ঘনত্ব বাড়তেছে, কিন্তু একটা সময় যেয়ে কিন্তু এই বৃদ্ধিটা কিন্তু কি হচ্ছে, আবার কমতে শুরু করেছে। এটি মাথায় রাখার জন্য তোমাদেরকে বলছি। এবার আমরা দেখব আদর্শ প্রক্টর পরীক্ষার কি যে ধাপগুলো রয়েছে সে ধাপগুলো। প্রথম যে ধাপটি আছে সেটি হচ্ছে 3 কেজি বাতাসে শুকনো মাটি নিতে হবে। তারপর শুষ্ক ওজনের উপর ভিত্তি করে মাটির সাথে প্রাথমিক অবস্থায় পানি মিশ্রিত করে নমুনা প্রস্তুত করতে হবে। কিভাবে করবে সেগুলো অলরেডি তোমাদেরকে আমি দেখিয়েছি, লক্ষ্য করো সেই ছবিগুলো। অর্থাৎ এখানে তুমি ট্রেতে 3 কেজি নিলে অথবা প্যানে করে 3 কেজি স্যাম্পল মাপতে পারো, পানি মিক্সার করবে, সেটা 2 প্রক্রিয়া হতে পারে, ফ্লোরে হতে পারে অথবা মিক্সিং প্যানের মধ্যে হতে পারে। এবার তারপরে কি করতে হবে, 3 ভাগে স্যাম্পলটাকে পানি মিক্সার করে তৈরি করার পরে 3 ভাগে আমরা ভাগ করে ফেললাম। এবার স্টেপ 2 তে কি আছে, স্ট্যান্ডার্ড প্রক্টর পদ্ধতিতে 3 স্তরে মোল্ডটি পূর্ণ করতে হবে। প্রতিটি স্তর পূর্ণ করার পর 2.5 কেজি হ্যামার দ্বারা 0.3 মিটার উপর হতে মাটির উপর 25 বার আঘাত করতে হবে, অর্থাৎ মোল্ডটির 3 স্তর পূর্ণ করতে মোট 75 বার আঘাত করতে হবে। এগুলো তোমাদের ইতিমধ্যে আমি আলোচনা করে দিয়েছি। এবার এখানে লক্ষ্য করো একজন ভদ্রলোক হাতে 2 হাত দিয়ে মোল্ডটি এক অংশ ভরাট করার চেষ্টা করছেন। হাত দিয়েও করতে পারো অথবা এরকম স্পুন বা চামচ দিয়েও করতে পারো। তারপর কি করতে হবে, এই প্রথম লেয়ারটি দেওয়ার পরে কম্প্যাকশন করবে, অর্থাৎ 25 বার আঘাত দিয়ে কম্প্যাকশন শেষ। আবার তার ভিতরে কি করতে হবে, আরেক লেয়ার ঢুকাতে হবে, আবার 25 বার কম্প্যাকশন করতে হবে। এইভাবে 3 বার আমরা এই 3টি লেয়ার পূর্ণ করার পরে তারপরে আমাদেরকে এই কম্প্যাকশন প্রক্রিয়াটি শেষ করব। তারপরে তৃতীয় ধাপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মোল্ডটি পূর্ণ করার পর ইস্পাতের স্টিল এর উপর প্রান্ত সমতল করতে হবে। লক্ষ্য করো এই যে উপরের কলারটুকু খুলে ফেললাম, এখন খোলার পরে এরকম অবস্থার সৃষ্টি হবে। তারপরে কি হবে, তারপরে এই মাথাটা এই স্ট্রেট লোহার দণ্ডটি দিয়ে সমান করব, সমান করলে এরকম অবস্থার সৃষ্টি হবে। তারপরে স্টেপ নাম্বার 4, মাটি সহ মোল্ডটির ওজন করে তা ডাটা টেবিলে C4 কলামে লিখতে হবে। এটি তোমরা C4 কলাম দেখেছো এর আগে, যে মাটি সহ। এবার কি করতে হবে, এই যে ডিজিটাল ব্যালেন্স দেখতে পাচ্ছ, ব্যালেন্স দিয়ে এই যে মাটি সহ অর্থাৎ এই মোল্ডটিকে খুলে ফেলতে হবে। এই মোল্ডটিকে
খুলে ফেলতে হবে, এই মোলটি মাটি সহ ওজন করতে হবে, সেটি বলা হয়েছে মাটি সহ মোলটির ওজন করে তার ডাটা টেবিলে C4 কলামে আমরা লিখব। এবার আসি যে আমরা স্টেপ নাম্বার 5, মোল্ড হতে মাটির সিলিন্ডারটি বের করতে হবে এবং তার ভেতর মাটির নমুনায় বিদ্যমান আর্দ্রতা অর্থাৎ এই সয়েলের ভিতরে কি পরিমাণ ওয়াটার কন্টেন্ট রয়েছে সেটি আমাদের জানতে হবে এবং সেটি জানার জন্য আর্দ্রতা নির্ণয়ের জন্য মাটির অল্প পরিমাণ একটি পাত্রে নিতে হবে, যা পরবর্তীতে 24 ঘন্টা ওভেনে রেখে শুকাতে হবে। উক্ত পাত্র এবং ভিজা মাটির ওজন ডাটা টেবিলে C8 কলামে লিখতে হবে এবং খালি পাত্রটির ওজন C7 কলামে লিখতে হবে। লক্ষ্য করো যে এই যে এখানে স্যাম্পল ইজেক্টর আছে, স্যাম্পল ইজেক্টরের মাধ্যমে এটা বের করতে হবে। বের করার পরে তারপরে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে বের হয়ে আসতেছে, তারপরে দুই হাতে ধরে সেটিকে আমরা নিয়ে এটা কেটে তার ভিতর থেকে আমি কিছু পরিমাণ সয়েল স্যাম্পল দেখতে পাচ্ছ এই যে কন্টেনারের ভিতরে নেওয়া হচ্ছে এবং ফাইনালি এখানে তুমি হাতে, এখানে তো এটা স্যান্ডি সয়েলের ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে, আর এটি হচ্ছে তোমার ক্লেই সয়েলের ক্ষেত্রে। তো এইভাবে আমরা এই তথ্যগুলো C8 কলামে এবং C7 কলামে লিখবো এবং সেক্ষেত্রে বলা হয়েছে খালি পাত্রটির অর্থাৎ এটার ভিতরে যখন সয়েলটা ঢুকাবো, ঢুকানোর আগে অবশ্যই খালি পাত্রটির ওজন আমাদেরকে কি করতে হবে, লিখে রাখতে হবে। এবার আসি স্টেপ নাম্বার 6। স্টেপ নাম্বার 6 হচ্ছে মোল্ড হতে ভিজা মাটির নমুনাকে বের করে ভেঙে এর সঙ্গে পুনরায় পানি মিশিয়ে, অর্থাৎ হচ্ছে আমরা একটু আগে যে প্রক্রিয়াটি শেষ করলাম, অর্থাৎ আমরা কন্টেনারের মধ্যে মাটি ঢুকাচ্ছিলাম, সেই মাটিগুলিকে এখন আমাদেরকে কি করতে হবে, আবার দ্বিতীয়বার যখন আমরা কাজ করব তখন কিন্তু শিক্ষার্থীর মধ্যে লক্ষণীয় দৃষ্টি আকর্ষণ করছি, দ্বিতীয়বার যখন তুমি কাজ করবে এর ভিতরে কিন্তু আবার শুকনো মাটি নেওয়া যাবে না। যেই মাটি তুমি প্রথমে নিয়েছিলে তার সাথে যে পানি মিশ্রিত করেছিলে, তার দিয়ে যে স্যাম্পল তৈরি করেছিলে, এখন সেই মাটিগুলো, এই ভিজা মাটিগুলো আবার একত্রিত করে আবার দ্বিতীয়বার তোমাকে পানি পরিমাণ বৃদ্ধি করে আবার একই প্রক্রিয়ায় তোমাকে স্যাম্পল তৈরি করতে হবে এবং সেটাই বলা হয়েছে যে স্যাম্পল তৈরি করে 2 নং থেকে 6 নং পর্যন্ত ধাপগুলো পুনরায় করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ভিজা একক ওজন না কমে। লক্ষ্য করো এই বিষয়টি এখানে এই টেবিল থেকে তোমাকে বোঝাচ্ছি। লক্ষ্য করো যে এইখানে আমি যখন প্রথমবার যে পানি দিয়েছিলাম, তারপরের বার যে পানি দিয়েছি, তারপরের বার যে পানি বাড়াচ্ছি, এভাবে বাড়াতে বাড়াতে এক সময় দেখা গেছে যে এইখানে দেখো যে ঘনত্বটি 1.94 হয়েছে এবং অর্থাৎ সর্বোচ্চ হয়েছে এবং সর্বোচ্চ হওয়ার পরে কিন্তু ঘনত্ব কমতে শুরু করেছে। এই ঘটনাটি ঘটবে, এই ঘটনাটি যখন ঘটবে তখন তুমি তোমার এই কম্প্যাকশন প্রক্রিয়াটি থামাতে পারবে, আদারওয়াইজ এটি পর্যায়ক্রমে যতক্ষণ পর্যন্ত এই ঘটনাটি না আসবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এবার আসি, লক্ষ্য করো যে আর্দ্রতা নির্ণয়ের জন্য সংগ্রহ করা ভিজা মাটি ভর্তি পাত্রগুলিকে 24 ঘন্টা ওভেনে শুকাতে হবে এবং ওজন নিতে হবে এবং উক্ত পাত্র এবং শুকনো মাটির ওজন ডাটা টেবিলে C9 কলামে কি করতে হবে, লিখতে হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যে একজন লোক তোমার এখানে কি করছে, যে ডিজিটাল ব্যালেন্সের উপরে পরিমাপ করার জন্য যাচ্ছে এবং সেটিকে ওভেনের ভিতরে ঢুকাচ্ছে এবং এটা কিন্তু 24 ঘন্টা ওভেনের ভিতরে রাখতে হবে। লাস্টের যে ছবিটি সেটিতে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা দেখব যে স্টেপ 8, প্রাপ্ত ডাটা থেকে আর্দ্রতার পরিমাণ অর্থাৎ ওয়াটার পার্সেন্ট নির্ণয় করে ডাটা টেবিলে C10 কলামে লিখতে হবে। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায়ে ওয়াটার কন্টেন্ট কিভাবে বের করতে। তারপরও আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের যাতে কষ্ট না হয় সেজন্য আমি এখানে সূত্রগুলো আবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং কলাম নাম্বার দিয়ে যে কোন কলাম থেকে কোন তথ্যটি নিবে সেটিও কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আমি যদি নাও বোঝাই তারপরেও কিন্তু তুমি এখান থেকে এই ভ্যালুগুলো বের করে ফেলতে পারছো। শিক্ষার্থী বন্ধু এবার লক্ষ্য করো যে প্রাপ্ত ডাটা থেকে শুষ্ক একক ওজন অর্থাৎ গামাডি বের করব এবং সেটা C11 কলামে সেটা আমাদেরকে লিখতে হবে এবং এগুলো কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি। এগুলো তারপরও তোমাদেরকে স্ক্রিনে আমি আবার দেখিয়ে দিয়েছি। এই প্রক্রিয়ায় তোমরা কাজগুলি আশা করি করবে। স্টেপ 10, শুষ্ক একক ওজন বের করার পর তোমাদের যে কাজটি হবে, যে শুষ্ক একক ওজন বের করার পরে যে কাজটি সেটি হচ্ছে ভুজ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আর্দ্রতার পরিমাণ এবং কুটি বরাবর শুষ্ক একক ওজন নিয়ে কার্ভ অঙ্কন করতে হবে এবং কার্ভ হতে অপটিমাম আর্দ্রতার পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। এবার এই ডাটা সমূহকে একটা টেবুলার ফর্মে আমরা উপস্থাপন করব, সেটি আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। লক্ষ্য করো, প্রথমে হচ্ছে স্যাম্পল 1, তারপর হচ্ছে ভলিউম অফ মোল্ড, ভলিউম অফ মোল্ড কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটি আমি দেখিয়েছি। তারপর হচ্ছে ওয়েট অফ মোল্ড অর্থাৎ খালি মোল্ডের ওজনটি সেটি প্রথমেই তোমাদেরকে নিয়ে নিতে হবে সেটা দেখিয়েছি। তারপর হচ্ছে
ওয়েট অফ মোল্ড লক্ষ্য করো যে এইখানে এই তথ্যগুলো আমি কিন্তু তোমাদের আলোচনা করে এসেছি। আর এখানে ওয়েট অফ মোল্ড প্লাস হচ্ছে ওয়েট স্যাম্পল, অর্থাৎ যে এই যে দেখতে পাচ্ছ মোল্ড এবং হচ্ছে ভিজা মাটি, এই অবস্থায় যে ওজন করে সেই তথ্যটি কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হবে। তারপর হচ্ছে এখানে লক্ষ্য করো ওয়েট স্যাম্পল, এটা কিভাবে বের হলো, এখানে দেখো আমি দেখিয়ে দিয়েছি C5 = 4 - 3, অর্থাৎ 4 নম্বর কলাম থেকে যদি 3 নম্বর কলাম বিয়োগ করো তাহলে কিন্তু এটি পেয়ে যাবে। তারপরে দেখো যে C6 অর্থাৎ গামা ইউনিট ওয়েট কিভাবে পাবে, সেটা হলো 5/2, দ্যাট ইজ হলো 5 নম্বর কলামের যে ভ্যালুটি আছে এটাকে ভাগ করবে 2 নম্বর কলাম দিয়ে, অর্থাৎ এটা দিয়ে ভাগ করলে তুমি দেখবে যে এই ভ্যালুটি পেয়ে যাবে। তারপর হচ্ছে ক্যান ওয়েট, বলেছিলাম যে যখন তুমি মেজারমেন্ট নিবে তখন কিন্তু তোমার এই যে খালি ক্যানের ওজনটি লিখে রাখতে হবে, সেটা লিখে রাখবে এবং এখানে যখন ওভেনে ঢুকাবে তার আগে কিন্তু ভিজা মাটি আর ক্যানের ওজনটি এখানে লিখে রাখতে হবে। তারপর 24 ঘন্টা যখন তুমি ওভেনে শুকাবে, শুকানোর পরে যে ওজনটি বের হবে সেটি এই কলামের ভিতরে লিখবে। এখন দেখো যে এখান থেকে আমরা কিভাবে ময়েশ্চার কন্টেন্ট বের করব সেটি আমি কলাম নাম্বার দিয়ে দেখিয়ে দিয়েছি, এভাবে তুমি ক্যালকুলেশন করতে পারবে। এবার আসি ড্রাই ডেনসিটি কিভাবে তুমি বের করবে। ড্রাই ডেনসিটি বের করার জন্য তোমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে, এটি তোমাদেরকে ইতিপূর্বে আমি আলোচনা করেছি। আশা করি তোমরা এই টেবিল সম্পর্কে বুঝতে পেরেছো। এবার একটি কমপ্লিট, অর্থাৎ আমি একবারের জন্য একটু আগে যে কাজটি করেছিলাম সেটা হলো প্রথমবার যখন পানি মিক্সার করে কাজ করেছিলাম তখন এই তথ্যগুলো লিখেছি, এবং এই ট্রায়ালটি আমাদেরকে অনেকবার করতে হয়েছে, মোটামুটি 8 বার দেখতে পাচ্ছ, এবং 8 বারের ডাটাগুলো এখানে কিন্তু পর্যায়ক্রমে আমি বিভিন্ন কালার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং ফাইনালি আমাদের এখন যে কাজটি করতে হবে যে এইখান থেকে আমাদের একটা গ্রাফ অঙ্কন করতে হবে, কলাম নাম্বার 10 এবং কলাম নাম্বার 11। এখানে লক্ষ্য করো যে ময়েশ্চার কন্টেন্ট, ওমেগার পার্সেন্টেজ এবং ড্রাই ডেনসিটি, এটা দেখে আমি একটা করেছি, এবং এখান থেকে এরকম একটি গ্রাফ আসবে। গ্রাফটি নরমাল গ্রাফ পেপারে করবে শিক্ষার্থী বন্ধু। লক্ষ্য করো এইখানে এই বিন্দুগুলো যখন তুমি নিচে এক্স অক্ষ বরাবর ময়েশ্চার কন্টেন্ট এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তোমার হচ্ছে ড্রাই ডেনসিটি যখন দেখিয়ে এরকম গ্রাফ অঙ্কন করবে, তাহলে সেখান থেকে তুমি এরকম একটি গ্রাফ পাবে। এবং এইখানে লক্ষ্য করো অ্যারোটির এখানে লক্ষ্য করো, দেখো দুইটি অ্যারো আসলো। এই বাম পাশে যে হলো ড্রাই ডেনসিটি যে আমরা দেখলাম, এটি হচ্ছে সর্বোচ্চ যে ঘনত্ব সেটি, এই যে বিন্দুটি থেকে বাম পাশে যে তীরের যে মাথা, এখানে যে মানটি শো করবে দ্যাট ইজ 1.68, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘনত্ব, দ্যাট ইজ এমডিডি, ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি। আর এই যে নিচে যে মানটি দেখতে পাচ্ছ এদিকে হলো ময়েশ্চার কন্টেন্ট, অর্থাৎ পানির পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ পানি হলে সর্বোচ্চ ঘনত্ব পাচ্ছি। আমার মূল ফাইন্ডিংস হলো এটি যে আদর্শ প্রক্টর পরীক্ষা এর মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে কোনো একটা মাটির নমুনাকে কি পরিমাণ পানি দিয়ে কম্পেক্ট করলে আমরা সবচেয়ে বেশি পরিমাণ ঘনত্বটি পাচ্ছি, সেটি কিন্তু আমরা এই গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধু। এবং এইখানে নিচে যে তীরের মাথায় যে মানটি শো করবে এটিকে বলা হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, এটাকে আমরা বলে থাকি ওএমসি। আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এই গ্রাফটি বাসায় করতে পারবে। আর অপটিমাম ময়েশ্চারের সংজ্ঞায় আমি বলেছিলাম যে একটি নির্দিষ্ট হারে ধীরীভবন করার ফলে মাটির ঘনত্ব এবং আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়। এই বৃদ্ধি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়ে থাকে, এরপর আর্দ্রতার পরিমাণ আরো বৃদ্ধি পেতে থাকলে ঘনত্ব হ্রাস পায়। জলীয় অংশ যে পরিমাণে পৌঁছালে ওই নির্দিষ্ট দ্রবীভবন মাত্রার সাপেক্ষে মাটি সর্বোচ্চ ঘনত্ব প্রাপ্ত হয় তাকে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বলে। সেই সংজ্ঞাটি তখন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, আজকের এই আলোচনার পরে লক্ষ্য করো তোমার এই তথ্য উপাত্ত বলে দিচ্ছে যে এখানে দেখো একটি নির্দিষ্ট পানি যখন আমি বৃদ্ধি করছি, একটি নির্দিষ্ট মাত্রায় যে পানি বাড়তেছে, ঘনত্ব বাড়ছে, একটি সময় লক্ষ্য করো এখানে সর্বোচ্চ ঘনত্ব হয়েছে, এবং এর পরও যখন পানিটা আমি বৃদ্ধি করছি তখন কিন্তু ঘনত্ব ফল করছে। তার মানে এইখানে কিন্তু আমাদের যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের যে সংজ্ঞা বলেছিলাম সেটির বাস্তব প্রমাণ তোমরা কিন্তু পেয়ে গেলে। তাহলে আশা করি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট এবং এমডিডি বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমাদের জন্য বাড়ির কাজের পালা, এবং বাড়ির কাজ জটিল কিছুই না। আজকে যে আলোচনা করেছি সেই আলোচনা আদর্শ প্রক্টর পরীক্ষাটি চিত্র সহ ব্যাখ্যা করো, এটি পরীক্ষায় বড় প্রশ্ন আকারে আসে। আমি তোমাদেরকে সুবিধার্থে তোমাদের নিচে ইউটিউবে ঢুকে এই লিঙ্কটি দিয়ে
তোমরা যদি সার্চ দাও তাহলে তোমরা এর ভিডিওটি দেখতে পাবে, এবং এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু তোমাদের জ্ঞান আরো বাড়বে এবং খুব সুন্দরভাবে, এবং আমি তোমাদেরকে এই কন্টেন্টটি যেভাবে তৈরি করেছি, আমি যদি সামনে উপস্থিত নাও থাকি বা কোনো শিক্ষক যদি সামনে উপস্থিত নাও থাকে, তাও কিন্তু তুমি এই তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু তোমরা পৌঁছতে পারবে। এবার দ্বিতীয় পর্ব, প্রশ্ন উত্তর পর্ব, তোমাদের জন্য আমি গত ক্লাসের উত্তরগুলো দিয়ে দিয়েছি। লক্ষ্য করো, এখানে তোমরা দুঃখিত, এখানে তোমরা দেখো গত ক্লাসের উত্তর। যারা যারা উত্তর দিয়েছিলে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা এখান থেকে তোমাদের উত্তরগুলো দেখে নাও। আর আজকের আলোচনা থেকে তোমাদের জন্য আমি 4টি প্রশ্ন রাখছি, অত বিস্তারিত লেখার দরকার নেই। 4টি প্রশ্নের শুধু উত্তরগুলো লিখে তুমি কমা কমা আকারে দিয়ে দিবে। আমি দেখতে যাচ্ছি আমার কোন কোন শিক্ষার্থী এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। একসাথে তোমরা দিবে। আমি 4টি প্রশ্নে তোমাদের শুধু জাস্ট ভ্যালুগুলো তোমাদের বলতে হবে, যে প্রথমটির ভ্যালু, কমা, দ্বিতীয়টির ভ্যালু, তৃতীয়টির ভ্যালু, এভাবে করে পাশাপাশি তোমরা উত্তরগুলো দাও। তোমাদের কমেন্টস এর প্রত্যাশা করছি। 4টি প্রশ্নের উত্তর একবারে শুধু কমা দিয়ে ভ্যালুগুলো লিখবে। কম্পেকশনের সময় 1.5 কেজি ওজনের কম্পেকশন হ্যামার ব্যবহার করা হয়। কম্পেকশন করার সময় মোল্ডটিকে ড্যাশ লেয়ারে ভরাট করা হয়। প্রক্টর কম্পেকশন মোল্ডের ভিতরের ব্যাস 1.5 ইঞ্চি। প্রতিটি লেয়ারের কম্পেকশন করার সময় ড্যাশটি আঘাত করা হয়। প্রতিটি লেয়ারে কম্পেকশন করার সময় ড্যাশটি আঘাত করা হয়। আমি শুধু জাস্ট উত্তরটি, অত কিছু লেখার দরকার নেই। প্রথমটার যে উত্তরটি, কমা, দ্বিতীয়টির উত্তর, কমা, তৃতীয়টির উত্তর, এভাবে করে আমি তোমাদের কাছে এই উত্তরগুলো প্রত্যাশা করছি। তোমাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম। যদি শুনতে পেয়ে থাকো। রেজাউল ইসলাম আকাশ, তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু আমি একসাথে সবগুলো উত্তর চাচ্ছি। এপিএস হাসান পাপ্পু টু এপিএস হাসান পাপ্পু, তুমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছো, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অপূর্ব পাপুল, তুমি 1টি প্রশ্নের উত্তর দিয়েছো। প্রিয়ম ইসলাম 3 নম্বর প্রশ্নের উত্তরটি আবার তুমি ভালো করে দেখো। বিস্তারিত লেখার দরকার নেই, আমি শুধু উত্তরগুলো জানতে চাচ্ছি, কমা কমা দিয়ে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কমেন্টস করছো। রায়হান শেখ, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি তুমি একটু দেখবে তোমার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি অনেকেই চমৎকার উত্তর দিচ্ছ। অর্থাৎ আজকের যে আমার আলোচনা, সেই আলোচনাটি তোমরা অত্যন্ত মনোযোগের সহিত শুনেছো, সেটি এর থেকে প্রতীয়মান হচ্ছে। ঠিক আছে, তোমরা যারা কমেন্টস করছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এবার তোমাদের যদি কোনো এর পরেও কোনো প্রশ্ন থাকে, আশা করি কমেন্টস বক্সে সেই প্রশ্নের উত্তরগুলো দিবে, প্রশ্নগুলো করবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আগামী ক্লাসে আমরা ভূস্তর অনুসন্ধান আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধু। আর এই ভিডিওটি যদি বারবার দেখতে চাও তাহলে তুমি ভিজিট করো দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটে। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, এবং যারা আজকে আমার এই আলোচনায় ছিলে প্রত্যেককে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।